আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব 2021 সালের। তো যে সাবজেক্ট ও যে ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের ভিডিওতে সলভ করব সেটা হলো দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের মূল ভিডিও। তার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তাহলে ক্লাস 10-এর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 2021 সালের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তার দেখো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে কি, প্রথম প্রশ্ন রয়েছে স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে উদাহরণ সহ লেখো। স্মৃতিকথা কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে তা উদাহরণ সহ লেখো। তো এই প্রশ্নের উত্তর কি হবে? এক দাগের প্রশ্নের উত্তর হবে ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা বিশেষ গুরুত্বপূর্ণ। ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সেই সমস্ত আত্মজীবনী বা স্মৃতিকথায় সমসাময়িক বিভিন্ন তথ্য থাকে। বলা যায় যে স্মৃতি বা জীবনী নিজের কথা ছাড়িয়ে দেশ কাল সংস্কৃতি ইতিহাস ইত্যাদি বিষয় জানতে সাহায্য করে তা যথার্থই ইতিহাসের উপাদান। এরকম কয়েকটি আত্মজীবনী ও স্মৃতিকথার উদাহরণ হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ, সুভাষচন্দ্র বসুর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম প্রভৃতি। এই গ্রন্থগুলির নাম ইনভাইটেড কমার মধ্যে রাখবে। এরপরে চলে আসবো দুই দাগের প্রশ্নে। দেখো বলা হচ্ছে বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের উত্তর হবে ঊনবিংশ শতকের প্রথমার্ধে বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে কলকাতার মধ্যবিত্ত শ্রেণী, ব্যবসায়ী, নব্য জমিদার শ্রেণী প্রমুখ পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ও ভাবধারার সংস্পর্শে এলে তারা পাশ্চাত্যের দর্শন যুক্তিবাদ ও মানবতাবাদে আকৃষ্ট হয়। এর ফলে তাদের ভাবজগতে বৌদ্ধিক আন্দোলন শুরু হয়। তবে এই নবজাগরণের ব্যাপ্তি ছিল কলকাতার মধ্যেই সীমাবদ্ধ। কলকাতার বাইরে গ্রামগঞ্জের হাজার মেহনতি মানুষের এর সঙ্গে কোনো যোগ ছিল না। তাই ঐতিহাসিকরা বাংলার নবজাগরণকে কলকাতা কেন্দ্রিক বলে মনে করেছেন। এরপরে তিন দাগের প্রশ্ন চুয়াড় বিদ্রোহকে চুয়াড় বিপ্লব বললে কেন ভুল বলা হবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে চুয়াড় ছিল বাংলার একটি আদিবাসী সম্প্রদায়। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে তারা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে
অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে তারা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। দাঁড়ি, এই বিদ্রোহকে চুয়াড় বিপ্লব বলা যাবে না, কারণ দিয়ে কমা দেবে। কেবলমাত্র অত্যাচারিত নিপীড়িত নিম্ন শ্রেণীর চুয়াড়রাই এই আন্দোলনে যোগদান করেছিল। দাঁড়ি, উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে এই বিদ্রোহ প্রসারিত হয়নি। এরপর আসবো খ দাগের প্রশ্নে। দেখো, খ দাগের প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। দেখো, আমাদের কিছু জায়গার নাম দেওয়া রয়েছে। আমাদের ভারতের যে ম্যাপ বা মানচিত্র, তাতে এই জায়গাগুলো ম্যাপ পয়েন্টিং করতে হবে। তো এখানে জায়গাগুলোর নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলনের কেন্দ্র, কোল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের অঞ্চল, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। তোমাদের প্রশ্নপত্রের সাথে আশা করি স্কুল থেকে ম্যাপ দিয়ে দেবে, তোমরা তাতে করবে। বা যদি ম্যাপ না দিয়ে থাকে তাহলে তোমরা শিক্ষক বা শিক্ষিকা মহাশয়দের কাছ থেকে শুনে নেবে যে এটা তোমরা কিভাবে করবে। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো বাইরে থেকে ম্যাপ কিনে তাতে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটা আমার কাছে ছবি আছে, তোমরা এখান থেকে দেখে নাও যে এই জায়গাগুলোর ম্যাপ পয়েন্টিং ভারতের মানচিত্রে কিভাবে করবে। তোমরা প্রশ্নপত্রটা পাশাপাশি রাখবে, আর ভারতের যে ম্যাপটা রয়েছে, মানচিত্রটা রয়েছে, সেটা তোমরা প্রশ্নপত্রের পাশে রাখবে। তারপরে দেখো, প্রশ্নপত্রে আমাদের প্রথম বলছে যে সাঁওতাল বিদ্রোহের এলাকা। এখানে দেখো যে সাঁওতাল বিদ্রোহের এলাকা, এখানে দেখো পয়েন্ট করে দেওয়া রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। সেটা মানচিত্রে কেমন জায়গায় যাবে সেটা তোমরা দেখে একটা ধারণা করে সেই জায়গায় পয়েন্ট করে লিখবে সাঁওতাল বিদ্রোহের এলাকা। তারপরে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ফরাজি আন্দোলনের কেন্দ্র হচ্ছে এটা। দেখো, বাংলাদেশের মধ্যে ফরাজি আন্দোলনের কেন্দ্র হচ্ছে এটা। দেখো, এখানে লেখা রয়েছে ফরাজি আন্দোলন। তো ফরাজি আন্দোলনের কেন্দ্র কোথায় হবে সেটা দেখে তোমরা আন্দাজ করে তোমরা ম্যাপে সেখানে পয়েন্টিং করবে। তারপরে আছে আমাদের প্রশ্নপত্রে কোল বিদ্রোহের এলাকা। তারপরে আমাদের প্রশ্নপত্রে কি রয়েছে? কোল বিদ্রোহের এলাকা। তো এখানেই দেখো পয়েন্ট করে রয়েছে যে কোল বিদ্রোহের এলাকা। তো এই পয়েন্টিংগুলো খুব ভালো করে সূক্ষ্মভাবে দেবে, কোল বিদ্রোহের এলাকা। তারপরে আমাদের প্রশ্নপত্রে রয়েছে মুন্ডা বিদ্রোহের অঞ্চল। তো এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের অঞ্চল হচ্ছে এটা। এই যে এখানে মুন্ডা বিদ্রোহের অঞ্চল, এখানে পয়েন্টিং করবে আর এখানে পাশে লিখবে মুন্ডা বিদ্রোহের অঞ্চল। তারপরে আমাদের প্রশ্নপত্রে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা। কি রয়েছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা হচ্ছে এটা। এই যে এখানে পয়েন্টিং করবে, আমাদের ভারতের মানচিত্রে এখানে পয়েন্টিং করবে, এটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা, এই জায়গাটায়। তো এইভাবে তোমরা মানচিত্রটা একটু দেখে নাও, স্ক্রিনে যেটা আসছে। তো তোমরা এভাবে দেখে তোমাদের যে মানচিত্রটা তোমাদের কাছে থাকবে, মানচিত্রের যে কপিটা থাকবে, তোমরা সেখানে করে নেবে। তো গ দাগে দেখো আমাদের একটা ছক রয়েছে এবং ওপরে লেখা রয়েছে যে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। তো আমাদের ছকের দেখো অনেকগুলো ভাগ। এখানে রয়েছে সাময়িক পত্র, সংবাদপত্র বা সাহিত্য। আর এখানে লিখতে হবে যে সম্পাদক, এই ঘরে লিখতে হবে সম্পাদক, এই ঘরে সময়কাল, আর এই ঘরে সেই সাময়িক পত্র বা সংবাদপত্র বা সেই সাহিত্য গ্রন্থের বিষয়বস্তু এই ঘরে লিখতে হবে। তো আমাদের প্রথমে দেওয়া রয়েছে কি বঙ্গদর্শন দেওয়া রয়েছে। এই বঙ্গদর্শনের সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শনের সময়কাল 1872 খ্রিস্টাব্দ। এগুলো সব সঠিকভাবে লিখে নাও। বঙ্গদর্শনের সময়কাল 1872 খ্রিস্টাব্দ। তারপরে এই বঙ্গদর্শনের বিষয়বস্তুতে আমরা কি লিখব? বিষয়বস্তুতে লিখব তৎকালীন সময়ে ব্রিটিশদের শাসন ও শোষণ, জমিদার ও নীলকরদের অত্যাচার, কৃষকদের দুর্দশা প্রভৃতি বিষয়ে আলোচনা সমালোচনা করা হতো এই বঙ্গদর্শন পত্রিকায়। এরপর দেখো আমাদের রয়েছে সোমপ্রকাশ। এই সোমপ্রকাশের সম্পাদক হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ।
সোমপ্রকাশের সম্পাদককে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই সোমপ্রকাশের সময়কাল হচ্ছে 1858 খ্রিস্টাব্দ। 1858 খ্রিস্টাব্দ। সোমপ্রকাশ একটা পত্রিকা, এটা 1858 খ্রিস্টাব্দ ছিল এর সময়কাল। তো এই সোমপ্রকাশের বিষয়বস্তু কি, এখানে কি লেখা হতো? দেখো বিষয়বস্তুতে লিখবে কৃষকদের তৎকালীন দুরবস্থা। কৃষকদের, এখানে কটা ভালো মতন দেখা যাচ্ছে না। কৃষকদের তৎকালীন দুরবস্থা, নীলকরদের অত্যাচার, দমন পীড়নমূলক নীল চাষের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হতো এই পত্রিকায়। তারপরে চলে আসছি আমরা বামাবোধিনী। এই পত্রিকার সম্পাদক হচ্ছে উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনীর সম্পাদক উমেশচন্দ্র দত্ত। এই সময়কাল, এটির সময়কাল কত? 1863 খ্রিস্টাব্দ। 1863 খ্রিস্টাব্দ। এই বামাবোধিনীর বিষয়বস্তু হচ্ছে নারী শিক্ষা, নারীদের মর্যাদা, সামাজিক কুসংস্কার প্রভৃতি বিষয় আলোচিত হতো। এরপর দেখো সাময়িক পত্র, সংবাদপত্র বা সাহিত্যের যে ক্ষোভটা রয়েছে তাতে রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকা। এটা ছিল একটা পত্রিকা, এটার সম্পাদক ছিল হরিনাথ মজুমদার। এটার সময়কাল 1863 খ্রিস্টাব্দ। তো এই গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তু কি? এই পত্রিকা ছিল তৎকালীন সময়ে গ্রাম বাংলার সমাজ জীবনের দর্পণ। দর্পণ অর্থাৎ আয়না। তৎকালীন গ্রাম্য সমাজের চিত্র এই পত্রিকায় ফুটে উঠত। এখানে জমিদার, কৃষক, জমি প্রভৃতি বিষয়ে আলোচনা থাকতো। তারপরে দেখো হুতম প্যাঁচার নকশা। এটা একটা সাহিত্য গ্রন্থ। তো এই হুতম প্যাঁচার নকশা এর সম্পাদক ছিলেন কালীপ্রসন্ন সিংহ। হুতম প্যাঁচার নকশার সম্পাদককে কালীপ্রসন্ন সিংহ। এটার সময়কাল 1861 খ্রিস্টাব্দ। এই হুতম প্যাঁচার নকশা গ্রন্থের বিষয়বস্তু কি? এই গ্রন্থে তৎকালীন সময়ে কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বাবুদের সামাজিক অবক্ষয়ের চিত্র, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মানসিকতা ও ক্রিয়াকলাপ প্রভৃতি সম্পর্কে আলোচনা আছে। এরপরে দাগেও দেখো আমাদের একটা ছক পূরণ করতে বলা হয়েছে। এখানে বিভিন্ন বিদ্রোহের বা আন্দোলনের নাম লিখতে হবে, লেখা রয়েছে। তো তার পাশে তাদের সময়কাল লিখতে হবে, কোন অঞ্চলে সেই বিদ্রোহ বা আন্দোলনটি সংগঠিত হয়েছিল, সে আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিল, সে আন্দোলনের কারণ কি ছিল এবং সে আন্দোলনের প্রভাবে কি ঘটেছিল, এগুলো আমাদের লিখতে হবে। তো দেখো এখানে বিদ্রোহ বা আন্দোলন, সময়কাল, অঞ্চল, নেতৃত্ব, কারণ ও প্রভাব। আমাদের দেওয়া রয়েছে সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল আন্দোলন। তো এর সময়কাল কত ছিল? সময়কালে লিখবে 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের অঞ্চল কি ছিল? ছোটনাগপুর, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি অঞ্চল। নেতৃত্ব সিধু কানহো। তারপরে কারণ, এই সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল? ইংরেজদের অত্যাচার, মহাজনদের কারচুপি বা বাটপারি বলা যেতে পারে। তখনকার সময়ে মহাজনরা নানানভাবে সাধারণ মানুষদের ঠকাতো, তো সেটাই এখানে বলা হচ্ছে, ইংরেজদের অত্যাচার, মহাজনদের কারচুপি। প্রভাব, এই সাঁওতাল বিদ্রোহের প্রভাবে কি ঘটেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়। সরকার জঙ্গলমহল নামে আলাদা জেলা তৈরি করে।
এরপর দেখো মুন্ডা বিদ্রোহ রয়েছে। এই মুন্ডা বিদ্রোহের সময়কাল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। অঞ্চল, মুন্ডা বিদ্রোহের অঞ্চল হচ্ছে রাঁচি। এর নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের কারণ, মুন্ডাদের জমি দখল, তাদের চিরাচরিত আইন শাসন ভেঙে ব্রিটিশ ব্যবস্থা চালু। তারপরে এই মুন্ডা বিদ্রোহের প্রভাবে কি হয়েছিল? মুন্ডারা জমি ফিরে পায় বা জমির অধিকার ফিরে পায়। মুন্ডাদের দুর্দশা লাঘবের জন্য টেনেন্সি অ্যাক্ট পাস হয়। মুন্ডাদের দুর্দশা লাঘবের জন্য টেনেন্সি, টয়কারে টে, নয়জফলা আকার, দন্তন নয় শয় রশ্মি, অ্যাক্ট পাস হয়। তারপরে দেখো নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহের সময়কাল হচ্ছে 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। এর অঞ্চল, নীল বিদ্রোহ ঘটেছিল কি? বাংলায়। নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নীল বিদ্রোহের কারণ হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচার, অর্থাৎ তারা জোর করে সাধারণ মানুষকে নীল চাষে বাধ্য করত, সাধারণ চাষিদের। তো এর প্রভাবে কি ঘটেছিল? কৃষক ও শিক্ষিত সম্প্রদায়ের ঐক্য, নীল কমিশন গঠন। এরপর আন্দোলনের নাম বা বিদ্রোহের নাম আছে ওয়াহাবি। তো এটার সময়কাল হচ্ছে, বাংলায় যে ওয়াহাবিটা হয়েছিল, ওয়াহাবি আন্দোলন, সেটা 1831 খ্রিস্টাব্দে। এটার অঞ্চল ছিল নারকেল বেড়িয়া। তিতুমির, এর নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। এর কারণ ছিল ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা। এর প্রভাবে কি হয়েছিল? পবিত্র কোরআনের আদর্শে ফিরে যাওয়ার নির্দেশ। তারপরে ফরাজি আন্দোলনের সময়কাল 1820 থেকে 62 খ্রিস্টাব্দ। অঞ্চল পূর্ববঙ্গ। ফরাজি আন্দোলনের অঞ্চল ছিল পূর্ববঙ্গ। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দুদু মিয়া। কারণ ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ ও মুসলিম সমাজ রক্ষা করা। এই ফরাজি আন্দোলনের প্রভাবে কি হয়েছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল এই ফরাজি আন্দোলন। তো এটাই ছিল ক্লাস 10-এর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।